এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আমরা এই এক্সপ্রেস অনলাইনে বিভিন্ন বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। এই বিষয়গুলোর মধ্যে যেমন রাজনৈতিক পরিস্থিতিও থাকছে, তার সঙ্গে থাকছে সামাজিক বিভিন্ন জায়গাগুলো। আপনাদের কাছে আপনারা একটা জিনিস প্রায়শই এখন টিভিতেই বলুন, সংবাদ মাধ্যমে বলুন, খবরের কাগজে বলুন, আপনারা লক্ষ্য করবেন যে ভোট পরবর্তী রাজনৈতিক নেতাদের যে ধরনের বক্তব্য সামনে আসছে তা দেখে প্রায় মানুষ এমন এমন কথা এমন তারা বক্তব্যের মধ্যে দিয়ে রাখছেন, মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। এই ভাবছে তাহলে কি ইনি দল থেকে বেরিয়ে অন্য দলে যাবেন, না তো দলের মধ্যেই কি কোনো অন্তর্দ্বন্দ্ব চলছে, আর না হলে কি দলকে ব্ল্যাকমেলিং করছে। এরকম বিভিন্ন প্রশ্ন আপনার মনের মধ্যে থাকবে, কারণ এই রাজনৈতিক নেতারা তাদের স্ট্যান্ডবাজিতে এমন এমন জায়গা তৈরি করছেন। এই যেমন দেখুন না, দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করছেন, বা শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করছেন, আমরা দেখলাম কয়েকদিন আগে যেটা হলো যে গোটা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে এই সৌমিত্র খাঁ তাকে বাধ্য হলো সে বলতে যে না, আমি 21শে জুলাই বিজেপিতে তৃণমূলে যাচ্ছি না, এটা তাকে বলতে হলো। প্রচারের জায়গাটা এমন একটা জায়গায় গেছে যে সেখান থেকে তার আর কিছু করার নেই। সবাই ধরে নিয়েছিল যে তাহলে হয়তো 21শে জুলাইয়ের মঞ্চে সাংসদ এসে জয়েন করবে, কিন্তু হলো না কিছুই। আবার আরেকটা জায়গা, বেশ কিছু মানুষ অনেক দিন ধরেই ভাবছিল যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিদি এমন কিছু বলবেন বা এমন কিছু করবেন যাতে এটা দেখার জন্য বা এটা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল 21শে জুলাই। কিন্তু দিদি কিছু বললেনও না, কাউকে শাস্তির জায়গায় নিয়ে এলেন না, কিছুই না, অনেকে আশাহত হলেন। যাক, এরকম বিভিন্ন বিষয়, বিভিন্ন জায়গাগুলো রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমার সঙ্গে সঙ্গী রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তপন দাস পণ্ডিত। পণ্ডিতদা, স্বাগত তোমাকে। পণ্ডিতদা, একদম আমি তোমার সঙ্গে যে কথাটাই বলতে চাইছিলাম, যেটা নিয়ে আমি শুরু করলাম, সেটা হচ্ছে দিলীপ ঘোষ আজকে যে ধরনের মন্তব্যগুলো করেছে, একজন সাংবাদিক হিসাবে কি মনে হচ্ছে তোমার? না, আমার মনে হয়েছে যে আজকের যে বিষয়টা, আজকের সন্ধ্যায় যে আলোচনা শুরু হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যেভাবে তুমি শুরু করলে, আমার মনে হয় যে এটা একেবারে সঠিকভাবে শুরু করা হয়েছে। কারণ হচ্ছে যে সাধারণ মানুষ এই রাজ্যের, বিশেষ করে লোকসভা ভোটের পরে, তারা কিন্তু রীতিমতো বিভ্রান্ত, এবং তারা কি করবেন, এই যে বিভিন্ন ধরনের নেতা বিভিন্ন ধরনের বক্তব্য আজকে প্রচারে আসছে, এবং সেই প্রচারে তারা রীতিমতো বিভ্রান্ত হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যে তারা কোনোটাই বুঝতে পারছেন না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিরোধী রাজনীতির যে অভিমুখ, সেই অভিমুখটাই বা কী সেটাও কিন্তু তারা ঠাহর করতে পারছেন না। এটা হচ্ছে খুব বড় ধরনের সমস্যা। কারণ হচ্ছে যে সাধারণ মানুষ তারা এই রাজ্যের রাজনৈতিক যে গতি প্রকৃতি, সেটা নিয়ে লোকসভা ভোটের আগে একরকমভাবে ভেবেছেন। লোকসভা ভোট পেরিয়ে যাওয়া এবং তার ফলাফল প্রকাশিত হওয়ার পরে তাদের অভিমুখটা সম্পূর্ণভাবে ঘুরে গেছে, তারা একটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। আমার যেটা মনে হয়েছে যে এই যে তুমি যেটা বললে যে আজকে সৌমিত্র খাঁকে বলতে হচ্ছে যে আমি কিন্তু 21শে জুলাইয়ের যে তৃণমূলের মঞ্চে আমি কিন্তু সেখানে যাচ্ছিও না, সেখানে দল বদলও করছি না।
এটা তাকে বলতে হচ্ছে। তাহলে এই প্রচারটা শুরু হয়েছিল কিভাবে? আজকে গোটা আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে তার রীতিমতো তার যাওয়া আসা, তার চিন্তা ভাবনা নিয়ে রীতিমতো ভাইরাল দেখছিলাম আমরা বিভিন্ন বিষয়ে। এতটাই ভাইরাল হয়েছিল যে মানুষ বিভ্রান্ত হয়ে গেছিল, তাকে শেষ পর্যন্ত বিবৃতি দিয়ে বলতে হলো। তাহলে শুধু কি এই যে সাধারণ মানুষের এই বিভ্রান্তি এবং এই যে একটা মানে একেবারে অশান্ত একটা রাজনীতির যে অভিমুখ, এটার জন্য শুধুমাত্র কি সাধারণ মানুষ দায়ী? না, তার পাশাপাশি এক শ্রেণীর মিডিয়া। কারণ হচ্ছে যে রাজনৈতিক প্রতিদিনকার যে প্রত্যেক দিনকার দৈনিক যে ঘাত প্রতিঘাত, সেটার খবর রাখে একমাত্র মিডিয়াই। সাধারণ মানুষ কিন্তু সেই মিডিয়ার কাছ থেকে সেই খবরগুলো পায়। সাধারণ মানুষ তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। ফলে মিডিয়া যেভাবে বিভ্রান্ত করলো সাধারণ মানুষকে, বেশ কয়েকদিন ধরে আমরা যেটা দেখে আসছিলাম, শেষ পর্যন্ত সৌমিত্র খাঁকে বলতে হলো যে তিনি যাচ্ছেন না। তার মানে একটা জিনিস এখানে তোমাকে মনে রাখতে হবে সব্যসাচী, যে আমাদের যারা নেতা, আমি কোনো দলের হয়ে বলছি না, তারা কিন্তু যে এই মুহূর্তে তারা যেখানে আছেন, পর মুহূর্তে তারা তাদের পদক্ষেপ কি হবে সেটা নিয়ে কিন্তু তারা কেউ নিজেরাও নিশ্চিত নন। সাধারণ মানুষ তো নিশ্চিত নয়ই। এবং দলবদলটা আমাদের রাজ্যে এতটা আকচার ঘটছে, ফলে এটা একটা যেন জলভাতের মতো হয়ে গেছে যে একটা সিম্বল নিয়ে কেউ জিতছেন, একটা প্রতীক নিয়ে জিতছেন, জেতার পরেই তিনি চলে যাচ্ছেন অন্য দলে। আমাদের একটা অভিজ্ঞতা আছে যে বাইরন বিশ্বাস, তিনি সাগরদিঘিতে অনেক ভোটে হেরেছিলেন এই বাম কংগ্রেসের জোটের কাছে। তার 7 দিন অতিক্রান্ত হতে না হতেই তাকে দেখা গেল যে তিনি চলে গেছেন আবার শাসক দলে। তিনি জিতলেন বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে, চলে গেলেন শাসক দলে। এবং যারা তাকে ভোটটা দিয়েছিলেন তারা রীতিমতো হতাশ, তারা রীতিমতো বিভ্রান্ত যে তাহলে তারা ভোটটা কাকে দিয়েছিলেন। এবং এটা তো ঘটনা যে আজকে বাইরন বিশ্বাসকে যে ভোটটা দেওয়া হয়েছিল, সেই ভোটটা তো নিশ্চয়ই একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ভোট দেওয়া হয়েছিল একদম। সেই তাহলে যে বিরুদ্ধতা সাধারণ মানুষ তো তারা নিজেরা এককভাবে তো তারা প্রতিবাদ জানাতে পারেন না। তাদের প্রতিবাদটা গণতান্ত্রিক দেশে ভোটের বাক্সের মাধ্যমে, এবং সেই ভোটের বাক্সের মাধ্যমে যে প্রতিবাদটা তারা জানিয়েছিলেন, আজকে সেই প্রতিবাদটা দেখা গেল যার মাধ্যমে তারা জানিয়েছিলেন সে আবার ঘুরে গিয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে সে কিন্তু চলে গেল সেই শাসক দলেই। সাধারণ মানুষের ব্যর্থতাটা কোথায় এটা আমি বলছি। এটা আমাদের অবশ্যই সংবিধানের যে সংবিধানের বিভিন্ন ধারাতে যে আমাদের যে মানে এতে কোনো বাধা নেই দল বদলে, তাই না, দল বদলে বাধা নেই সংবিধানের জায়গা থেকে যেভাবে চলছে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে পটিদা, সেটা যে সাধারণ মানুষ যাদের নির্বাচনে কিছু না কিছু মানুষ, সব জায়গাতে তো আর কেনা হয় না, একদম পরিষ্কার। ইমোশন তো প্রত্যেকের কোথাও না কোথাও থাকে। তো সেই ইমোশন থেকে তারা যখন পিছিয়ে যায়, যে দেখে যে আমি যাকে নির্বাচিত করলাম সে আমার ভোটের মূল্যায়ন করলো না, এবং এই জায়গায় দাঁড়িয়ে শুধু আজকে বাইরন বিশ্বাস বললে তো আমাদের ভুল বলা হবে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি এই কৃষ্ণ কল্যাণী যিনি এবারের উপনির্বাচনে জিতলেন, না আমরা যদি বলি মুকুটমণি অধিকারী যিনি আবার এই উপনির্বাচনে জিতলেন, এরাও একটা সময় বিজেপির ঘরে ছিল। আমি সেটাই বলছি, এরা যখন তখন যে কোনো সময় রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বার্থে, আমি অন্যের সাধারণ মানুষের স্বার্থের কথা বলছি না, ব্যক্তিগত স্বার্থে তারা যে কোনো সময় যে কোনো দিন দল বদল করে নিচ্ছে। কিন্তু যারা জেতালো সেই মানুষগুলোর কথা কিভাবে ভাববে? আমি সেখানেই বারবার আসতে চাইছি যে সংবিধানে হয়তো কোথাও লেখা নেই যে দল বদল করার সেখানে প্রভিশন আছে, এবং যে কোনো প্রার্থী তিনি যে কোনো সময় যে কোনোভাবে দল বদল করতে পারেন। এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং সেটা সংবিধান সেটা পারমিশন দেয়। কিন্তু সংবিধানের আইন যেটা আছে তার পাশাপাশি নীতি নৈতিকতা বলেও একটা ব্যাপার থাকে। রাজনীতিতে কিন্তু নীতি এবং নৈতিকতাটা খুব বড় ধরনের একটা আমার মনে হয় যে
খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করে। আজকের রাজনীতিতে সেই নীতি এবং নৈতিকতা এই দুটোর এতটাই অভাব আমরা অনুভব করলাম, যার ফলে যে যার যার দল বদলের কথা তুমি বললে, অতি সাম্প্রতিক এই ঘটনাগুলো, ফলে এগুলো কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতো বিভ্রান্ত, কারণ তাদের হাতে এমন কোনো অস্ত্র নেই যে তারা এটাকে বাধা দিতে পারেন। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে সংবিধানের, আমার মনে হয় যে সংবিধান যারা প্রণয়ন করেন অর্থাৎ আইনসভা, তাদের নতুন করে এই জিনিসটাকে ভাবা উচিত যে যারা দলবদল করছেন তারা দলবদল করুন, কিন্তু তারা সমস্ত রকমের পদ ছেড়ে তারা কিন্তু নতুন করে তারা নির্বাচনে লড়াই করুন। কিন্তু একটা পদে থাকতে এখনো পর্যন্ত আমরা যেটা জানি, বিজেপিতে যারা ছিলেন তাদের অনেকেই তৃণমূলে চলে গেছেন, কিন্তু তাদের বিধানসভাতে তাদের এখনো কিন্তু বিজেপি হিসাবে তাদের গণ্য করা হয়। ফলে এই যে বিভ্রান্তিটা, এবং তারা আইন বাঁচাতে তারা বিজেপি করছেন, লিখছেন, অথচ বাইরে এসে তারা বলছেন আমরা শাসক দলের সঙ্গে আছি, এই যে ভূমিকাটা। তারপরে কি তুমি এই যে উপনির্বাচনগুলো যেগুলো হচ্ছে, এই উপনির্বাচনগুলোর জন্য তো একটা এক্সট্রা খরচা, সেই খরচাটা তো সরকারের খরচা নয়, সেটা তো আমাদের মতন আমজনতার ট্যাক্স পেয়ারের পয়সা খরচা। একদম, তাহলে সেই খরচাটার কথা কি ভাবতে হবে না? এটা একটা বিরাট বড় খরচ, এবং মানে এত টাকা সাধারণ মানুষের করের টাকাতে এত টাকা দিয়ে সেটা খরচপাতি করে তাকে কারো লাইফ টাইম সিকিউর করা, এই রাজনৈতিক নেতাদের লাইফ টাইম সিকিউর করা, একবার যদি তারা কোনো রকমে জিতে যায়, তাহলে এই সাধারণ মানুষের করের টাকায় সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা, এই মানুষগুলো তাদের ব্যক্তিগত লাইফকে সিকিউর করার জন্য সাধারণ মানুষ ভোগ করে, তাদের পেনশন থেকে আরম্ভ করে অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো সমস্ত কিছুই তারা পাবেন। ফলে সাধারণ মানুষ যে তিমিরে সেই তিমিরেই থেকে যায়। এবারে সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষের হাতে তো যেহেতু সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে তাদের দলবদল, ফলে সাধারণ মানুষের শুধুমাত্র দেখা ছাড়া আর তো কিছু করার মতো নেই তাদের হাতে। কিন্তু আমার মনে হয় যে নীতি নৈতিকতার মাধ্যমে, নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু দীর্ঘদিন চলতে পারে না। ফলে তাদের উচিত যারা দল বদল করবেন তারা সরাসরি একেবারে জনসমক্ষে তারা তাদের পদ থেকে পদত্যাগ করে তারা সরাসরি তারা অন্য দলে যেতে পারেন বা যেখানে খুশি যেতে পারেন, সেটা নিয়ে কারো কিছু বলার নেই। কিন্তু একটা দলে থেকে আবার অন্য দলের পতাকাও বহন করব, কিন্তু সঙ্গে থাকবে অন্য দল, মানে আইন বাঁচাতে থাকবে সেই দলটার সঙ্গে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে পারে না। মানুষের সচেতনতাটা কতখানি মানে এখনো পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছয়নি যে পর্যায়ে গেলে যে তারা অন্তত রাস্তায় নেমে প্রতিবাদ করে বলতে পারবে যে না, এই ধরনের দলবদল চলবে না। আজকে আমি যেটা বলতে চাইছি যে বিরোধী এটা যারা যেটা হলো সেটা তো যেটা হলোই, কিন্তু একই সঙ্গে এই রাজ্যের বিশেষ করে লোকসভা ভোটের পরে যে বিরোধী দল যারা 18টা আসন পেয়ে একটা চমক সৃষ্টি করেছিল এই রাজ্যে 2019-এ, তারা আজকে নেমে গিয়ে ভারতে দাঁড়ানোর পরে এই রাজ্যের রাজনীতিতে বিরোধী দলের অস্তিত্বটা কোথায় এবং আদৌ তাদের অস্তিত্ব থাকবে কিনা বা আছে কিনা, এইটা নিয়ে আজকে প্রশ্ন তুলে দিচ্ছে বিভিন্ন নেতার বিভিন্ন দলের বক্তব্যের ফলে। যেটা তুমি শুরুতে বলেছো একদম যে প্রথমেই আমরা দেখেছি যে এত বিভ্রান্তিকর কথা। প্রথমত হচ্ছে যে অতি সম্প্রতি যে তাদের একটা সাংগঠনিক যে সভা হয়েছিল, সেখানে সেই সভাতে রাজ্য স্তরের সমস্ত নেতৃত্ব যারা ছিলেন, সেখানে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য একটা রীতিমতো বলা যায় যে দলের যে লাইন
সেই লাইনের একেবারে বিরোধিতা করা। কিন্তু তোমাকে আমি একটা জিনিস বলি পণ্ডিত দা, শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেছিলেন সেই সেটা দলের একদম দলের থেকে, যেমন সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে যারা রয়েছেন তারা হয়তো এটাকে কেউ সমর্থন করেননি। আবার এটাও দেখা গেছে যে শুভেন্দু অধিকারীর বক্তব্যের সঙ্গে প্রাক্তন যেসব মানে পুরোনো দিনের যেসব বিজেপির যেসব নেতৃত্ব, মানে তথাগত রায় থেকে আরম্ভ করে এই ধরনের যারা নেতৃত্বে আছেন, তারা কিন্তু এক কথায় শুভেন্দু অধিকারীর পক্ষে কথাবার্তা বলেছেন। না ঠিক আছে, আমি সেটাই শুধু একতরফা হয়নি বিষয়টা কিন্তু দলের মধ্যে থেকে একটা তথাগত রায় এখন দলের কোনো পদে নেই। তথাগত রায় একজন হয়তো সমর্থক হতে পারেন, এবং তিনি অবশ্যই এক সময়কার বিজেপির খুব বড় নেতৃত্ব, কিন্তু এখন তার সেই স্তরের নেতা নন তিনি কিন্তু তার পরিচিতি এবং তার প্রাক্তন তার যে পদ সেটার থেকে তিনি একটা বহুল পরিচিত মানুষ, কিন্তু তার বক্তব্যে কিন্তু দলের এখন কিছু এসে যায় না। এটা যেমন ঠিক, তেমনি শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যের সমর্থনে কিছু নেতা, বর্তমান নেতা, তারাও কিন্তু তার সমর্থনে বিবৃতি দিয়েছেন, কিছু হয়তো তার বিরোধিতা করেছেন। কিন্তু আজকে দেখতে হবে যে এই যে শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য, এই মন্তব্যের পেছনে কারণটা কি, এটাও তো খুঁজতে হবে। একদম যে হঠাৎ করে তিনি একেবারে সরাসরি দল, যেটা যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে মন্তব্য, এই হঠাৎ করে তিনি কেন বলতেন না সবকা সাথ সবকা বিকাশ হবে না, হ্যাঁ আমরা শুধু একমাত্র আমরা তাদের কথা ভাববো যারা আমাদের কথা ভাববে। এই যে তার যে বিবৃতি, এই বিবৃতিটা নিঃসন্দেহে একটা বিস্ফোরক বিবৃতি এবং বিভ্রান্তিকর বিবৃতি সাধারণ মানুষের কাছে এবং তার দলের কাছেও। কিন্তু হয়তো তার হতাশা এবং যেভাবে তিনি চেয়েছিলেন যে এই রাজ্যে অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব তারা সহায়তা করুক, হয়তো সেটা সেই দিক থেকে হয়ে ওঠেনি, হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব সেই সমর্থনটা তাদেরকে দেয়নি বা সেই লাইনটা তারা দেয়নি। ফলে এই রাজ্যের অবশ্যই যেটা প্রত্যাশিত ছিল সেই ফল অবশ্যই হয়নি। এবং এটা ঘটনা যে হাওয়াটা 2024-এ লোকসভা ভোটের আগে তাদের অনুকূলে যে হাওয়াটা উঠেছিল, সেই হাওয়াটা কিন্তু তারা ধরে রাখতে পারেননি। তার পেছনে পণ্ডিতা বলো, এই যে ধরো হাওয়াটা ধরে রাখতে না পারা বা রাজনৈতিকভাবে এই যে ধরো এক কথায় যদি আমি বলি যে 2021-এর পর 2024-এ 2019-এর পরে 2024-এ যেভাবে ফল হওয়া উচিত ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা পিছিয়ে গেল। মানে এখানে প্রমোশনের কোনো জায়গা নেই। যত দিন যাচ্ছে এই দলটা পশ্চিমবঙ্গে বিরোধীদের জায়গা থেকে এক ডিমোশন হচ্ছে তাদের। তো এটা তো দায়িত্ব যেহেতু শুভেন্দু অধিকারীকে সেভাবেই তো নিতে হবে, সে বিরোধী দলনেতা। এবং যতটা আমরা নির্বাচন করতে গিয়ে বা নির্বাচনের বিভিন্ন পরিস্থিতির উপর নজর রাখতে গিয়ে যতটা দেখেছি, আমরা দেখেছিলাম যে এই পুরো 2024-এর লোকসভা নির্বাচনটা মনে হচ্ছিল যেন প্রার্থী পদ থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হচ্ছে একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার ভালো জিনিসের দায়িত্ব তাকে সে যদি ক্রেডিট নিতে পারে, তাহলে এই যে হার এবং এই যে হারের পরে দলের যে ভেঙে যাওয়া, মানে দলে তো এখন আর সংগঠনের কোথাও কিছু নেই। আমরা প্রায় দিনই লক্ষ্য করছি, আমাদের প্রায় দিনই খবরের জায়গা থেকে দেখছি যে কোথাও না কোথাও বিজেপি থেকে তৃণমূলে এসে জয়েন করছে। হ্যাঁ, একটা সময় ছিল যে নতুন করে একটা ট্রেন্ড চলে যে ইলেকশন সামনে এলেই নতুন হোক বা পুরনো সবাই হঠাৎ করে দল বদল করে বা দলে জয়েন করে। এত পরিবার জয়েন করলো, কত পার্টটা কত হয় না, এতগুলো পরিবার জয়েন করলো, 100 পরিবার 200 পরিবার, কিন্তু আদৌ কত হলো তার কোনো নিয়ত থাকে না। এবং অনেক সময় দেখা যায় যে যারা যে দলে আছে তারা সেই দল থেকেই এসে পরে একটা চমক দেওয়ার জন্য আবার বিজেপিতে জয়েন করলো বা অন্য কোনো দলে জয়েন করলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেভাবে তার কথা বলছেন, দিলীপ ঘোষ যেভাবে তার কথা বলছেন, অর্জুন সিং বলছেন প্রত্যেক ঘর থেকে একজন করে বিজেপির জন্য লোক চায়। তো এই যে জায়গাটা এখনো পর্যন্ত এইটা খালি বক্তব্যের উপর দিয়েই যাচ্ছে এবং নিজেদের সংগঠন শক্তিশালী করার জন্য যে কাজটা করা উচিত না রাজ্য নেতৃত্ব করছে, না কেন্দ্রীয় নেতৃত্ব কিছু করতে পারছে না। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, যে কথাটা আমি এখনই যে কথাটা আমরা আলোচনা করছিলাম,
যে না সবকা সাথ সবকা বিকাশ হবে না, এটা আমরা চাই না। পাশাপাশি তিনি এই কথাটাও বলেছেন যখনই তার বিরুদ্ধে যখন আঙুলটা উঠছে যে গোটা লোকসভা ভোটের এই রাজ্যের বিরোধী ভোটের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছিলেন এবং তার অঙ্গুলি হেলনেই সমস্ত প্রার্থী নির্বাচিত হয়েছে এবং তিনি প্রচারে ছিলেন, ফলে তার উপরে একটা আঙুলের অভিযোগের আঙুল তো উঠছেই। সেটাকে তিনি বিরোধিতা করতে গিয়ে তিনি যেটা বলেছেন যে সংগঠনের দায়িত্ব আমার নয়, আমার দায়িত্ব ছিল প্রচারের, আমি প্রচারটা করেছি। আমার মনে হয় যে এটাও খুব বিভ্রান্তিমূলক একটা বিবৃতি, কারণ বিরোধী দলনেতা তিনি এখন বিরোধী দলনেতা বা তিনি বিধায়ক যাই আছেন, কিন্তু দিনের শেষে তিনি কিন্তু একটা দলের নেতা এবং সেই দলের নেতৃত্ব হিসাবে সংগঠন দেখাটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা ঘটনা যে আজকে গোটা রাজ্যের সংগঠনের দায়িত্ব হয়তো তার উপরে পড়ে না, গোটা রাজ্যের সংগঠনের দায়িত্ব অবশ্যই রাজ্য সভাপতির ওপরে পড়ে। ফলে তবে এটা ঘটনা যে শুভেন্দু অধিকারী যেখানে তার কর্তৃত্ব চলে, অর্থাৎ যে পূর্ব মেদিনীপুরের যে এলাকা, সেখানে তার সংগঠনকে তিনি অবশ্যই তিনি সেখানে সংগঠনটা করেন। আমি আরেকটা জিনিস তোমার বলি যে এই জায়গাটা আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে এই যে দেখো প্রথম কথা হচ্ছে বাংলার নির্বাচনে আমরা দেখেছি যে এমন এমন লোককে তারা মানে কেন্দ্রীয় বিজেপি যেভাবে আর কি তাদের মানে নির্বাচন পরিচালনা করার জন্য যখন যেসব লোককে পাঠায় যারা প্রকৃত অর্থে বাংলার যে রাজনীতি, এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাংলার ভৌগোলিক অবস্থান যাদের ধারণার বাইরে, বাংলা ভাষা কি যাদের ধারণার বাইরে, বাংলার মানুষের ইমোশন কোথায় আছে সেটা তাদের জানা। যেমন তুমি বলো না এই যে মঙ্গল পাণ্ডেকে দায়িত্ব দিয়ে নিয়ে আসা হলো বাংলায়। মঙ্গল পাণ্ডে বাংলার কি বোঝে? কিছু বোঝে কি? কোনো অভিজ্ঞতা নেই বাংলা সম্বন্ধে। তার আগে নিয়ে আসা হলো কৈলাস বিজয়বর্গীকে, সে এসে পরে বাংলার কি করে গেল? আসলে যখন যাকে দল এখানে পাঠাচ্ছে এবং তাকে যে সার্বিকভাবে দেখার জন্য পাঠাচ্ছে, সে কিন্তু তাকে এখানকার লোকজন যা বোঝাচ্ছে, যারা দায়িত্বে রয়েছে তারা যা বোঝাচ্ছে, সে কিন্তু তার মতন করে সেটাই উত্তর দিচ্ছে। আদৌ সে কোনো জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাচ্ছে না যে আদৌ সত্যটা কি, এবং যার জন্য সংগঠনের ক্ষেত্রে কিন্তু চরম ক্ষতি করে ফেলছে। না, এটাও যেমন ঠিক, তবে আমার মনে হয় যে বিশেষ করে এবারের লোকসভা নির্বাচনের আগে সেখানে কিন্তু এখানকার স্থানীয় নেতৃত্ব হিসাবে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এদের ওপরে কিন্তু আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্ব অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিল এবং তারা কিন্তু এই রাজ্যের গোটা পালসটা, গোটা আবেগটাকে কিন্তু তাদের ওপরেই ছেড়ে দিয়েছিল। ফলে অন্যান্যবার আমরা যেভাবে দেখেছিলাম যে কৈলাস বিজয়বর্গীয় তিনি এখানেই থাকতেন প্রায়, কৈলাস বিজয়বর্গীয়ের সময় কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তারপরেই কিন্তু 18টি আসন কিন্তু পাওয়া গেছিল। ফলে আমি এটা মনে করি না যে এই রাজ্যে যারা কেন্দ্রীয় নেতৃত্ব যারা এই রাজ্যের দায়িত্বে থাকবেন তারা নিশ্চয়ই এই রাজ্যের খবরাখবর নিশ্চয়ই রাখেন, সাংগঠনিক খবরাখবর নিশ্চয়ই রাখেন, একদম রাখেন না এটা নয়, কেননা ভারতবর্ষে এখন যে কোনো জায়গাতে যে কোনোভাবে খবরাখবর রাখা খুব সহজ। কিন্তু মূলত স্থানীয় নেতা হিসাবে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীকেই কিন্তু নির্বাচিত করা হয়েছিল, অন্তত তাকেই যে গোটা রাজ্যে প্রচারের দায়িত্ব যেভাবে দেওয়া হয়েছিল তাতে এটা বোঝা যাচ্ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী, এটা আমাদের জানা নাই, এই যে বিভিন্ন জায়গাতে প্রার্থী নির্বাচন যে করা হয়েছিল, বিশেষ করে দিলীপ ঘোষ, তিনি একটা জেতা জায়গা থেকে তাকে নিয়ে এসে আরেকটা জায়গাতে দেওয়া হলো এবং সেটাও খুব অল্প সময়ের ব্যবধানে, মাত্র 7 দিন না 10 দিন আগে বা 15 দিন আগে দেওয়া হয়েছিল। এগুলো কেন করা হয়েছিল এবং কে অনুমোদন দিয়েছিলেন সেটা তাদের একেবারেই নিজস্ব ব্যাপার, এটা হয়তো আমাদের এখনো পর্যন্ত আমরা জানতে পারবো না বা পারিনি। কিন্তু দায়িত্ব যেহেতু শুভেন্দু অধিকারী, তিনি আমরা দেখেছি যে সর্বত্র তিনি প্রচারে ছিলেন, ফলে শুভেন্দু অধিকারীর উপরে একটা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
যে দায়িত্ব তিনি তাকে দেওয়া হয়েছিল বলেই তিনি কিন্তু এই প্রার্থীপদগুলোকে তিনি অনুমোদন করিয়ে এনেছিলেন। তিনি কিসের ভিত্তিতে প্রার্থীপদগুলো করিয়ে এনেছিলেন সেটা আমরা জানি না, কিন্তু তারপরেই দেখা গেছে যে গোটা রাজ্য জুড়ে এই প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরে সেখানে কিন্তু গোটা বিজেপির মধ্যে অনেক জায়গাতেই কিন্তু একটা অনৈক্যের চিত্র আমরা দেখতে পাই। অনেক নেতা তারা বসে গেলেন, তারা কাজ করতে রাজি হলেন না। বাঁকুড়াতে আমরা দেখেছি, সেখানে যে সুভাষ সরকারের বিরোধিতায় আমরা দেখেছি যে তারই দলীয় কর্মীরা সেখানে কয়েক বছর ধরে সেখানে রীতিমতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, অথচ তাকে গুরুত্ব না দিয়ে, সেই সাধারণ কর্মীদের আবেগকে গুরুত্ব না দিয়ে সেখানে আবার কিন্তু সেখানে সুভাষ সরকারকে দেওয়া হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। ফলে যে কথাটা আজকে দিলীপ ঘোষ বলেছেন পূর্ব মেদিনীপুরে একটা তার দলীয় সভায়, সেটা আমার মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যাকে সমর্থন করেছেন অর্জুন সিংহ। যেহেতু দিলীপ ঘোষ তিনি অত্যন্ত একটা শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং আমাদের ধারণা অনুযায়ী যে তিনি সংগঠনটা যথেষ্ট ভালো বোঝেন, এবং তার সময়েই 18টি সেখানে আসন পাওয়া গেছিল লোকসভাতে। সেই দিলীপ ঘোষ কিন্তু আজকে তিনি যেভাবে বিস্ফোরক বক্তব্য আনলেন, সেটাকে নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে রাজ্য, এবং রাজ্য বিজেপিতে আমার মনে হয় যে এটা ভেবে দেখার মতো একটা মন্তব্য রয়েছে তার। এবং এই মন্তব্য কিন্তু আমার মনে হয় এর বিরোধিতা না করে রাজ্য নেতৃত্ব যদি এই মন্তব্যকে যদি হাতিয়ার করে যদি তাদের নিজেদেরকে শুধরাতে চেষ্টা করেন, আমার মনে হয় সেটা কিছু অনেক বেশি লাভবান হবেন তারা। তার বিবৃতিতে ছিল প্রথমেই যেটা ছিল যে তিনি সেটা বলেছেন যে রাজ্যে সংগঠন আছে, দলের সংগঠন আছে, কিন্তু রাজ্যে অনেক বড় বড় নেতা আছেন, কিন্তু রাজ্যে নেতারা ভোট করতে জানেন না। এবং তিনি সরাসরি এটা বলেছেন যে আজকে শাসক দল তারা ভোট যেভাবে করাতে পারে আমরা সেভাবে ভোট করাতে পারিনি, বা আমরা সেভাবে ভোট করাতে পারছি না। ফলে আমাদের সংগঠন থাকা সত্ত্বেও আমরা কিন্তু জয়ের মুখ দেখতে পারছি না। এবং এটা আমার মনে হয়েছে যে দিলীপ ঘোষ যে যাই বলুন, দিলীপ ঘোষ ইতিপূর্বে বর্ধমান দুর্গাপুরের তিনি এখানে প্রার্থী হওয়ার পরে, তারপরে হারার পরে তিনি দলের বিরুদ্ধে অনেকগুলো কথাবার্তা বলেছিলেন, এবং অনেক ব্যাপারে তিনি দলের নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন, সবই আমরা দেখতে পেয়েছি। কিন্তু আজকে আবার মনে হয়েছে অনেক দলীয় নেতা হয়তো তারা এই বিবৃতিকে তারা হয়তো অনধিকার চর্চা বলে মনে করতে পারেন, কিন্তু আমার ধারণা অনুযায়ী যে শুভেন্দু দিলীপ ঘোষ আজকে যে মন্তব্যটা করেছেন, আমার মনে হয় যে এটা দলের পক্ষে একটা শিক্ষণীয় একটা মন্তব্য হতে পারে যদি তারা এটাকে বিরোধিতা না করেন। যে কথা হচ্ছে যে দলের, দেখো পণ্ডিত, আজকে দিলীপ ঘোষ যে কথাটা বলছে, দিলীপ ঘোষ এখানে এসে যখন দুর্গাপুর বর্ধমান এই কেন্দ্রের তিনি প্রার্থী ছিলেন, তিনি অনেক কথা বলেছিলেন। যাই হোক, সেই সময় নির্বাচনের সময় মানুষ অনেক কথা বলে। আজ তার কাছে তার যে পরিস্থিতিটা তিনি অনুভব করেছেন এখান থেকে খেয়ে পরে, এবং আজ গোটা রাজ্যে বিজেপির যা পরিস্থিতি, সেই অনুযায়ী দিলীপ ঘোষ আজকে যে বক্তব্য রেখেছেন তাতে হয়তো তার যৌক্তিকতা আছে, তার কাছে হয়তো হয়ে আছে। এবার ঘটনা হচ্ছে যে তার দল কি ভাবছে সংগঠন নিয়ে, তার দলের ব্যক্তিগত বিষয়, ওটা দলের বিষয়। দল বিষয় কখনো আমাদের বিষয়ের সঙ্গে দলের বিষয়ের ম্যাচ করবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এক কথায় তুমি যদি বলো যে বিরোধীরা কিন্তু একদম এক ধাপে অনেক কয়েক হাজার যোজন দূরে পিছিয়ে গেছে, একদম। তার কারণ হচ্ছে যে এই যে নির্বাচনের রেজাল্ট, এই নির্বাচনের রেজাল্ট কিন্তু তাদেরকে যদি ব্যাক করতে হয়, বিশেষ করে বিজেপিকে যদি ব্যাক করতে হয়, প্রথম কথা হচ্ছে আরো যে বিরোধী দলগুলি রয়েছে রাজ্যের, তাদের তো নয় কোনো অস্তিত্ব নেই, কিন্তু যারা নিজেদের অস্তিত্ব কায়েম করেছিল, যারা লড়াই করেছিল, 2 থেকে আজকে যাদের এই জায়গায় আসা, তাদের এইভাবে ভেঙে যাওয়া তাসের ঘরের মতন একটার পর একটা জায়গা তারা ভেঙে যাচ্ছে, এবং সাংগঠনিকভাবে তারা প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে। এবং
সব থেকে বড় যেটা জায়গাটা বিজেপি এবং মানে এই বিরোধী দলগুলোর মধ্যে যেটা খুব মানে প্রকাশ্যে আসছে সেটা হচ্ছে ইগো। মানে রাজনৈতিকভাবে এরা এতটা ইগোর মধ্যে দিয়ে যাচ্ছে যাতে দলটা আগে নয়, আগে নিজেদের ইগোটা সামনে রেখেছে, যার জন্য দলের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। এখন কোনটা দল আগে না ইগো আগে, এই রাজনৈতিক নেতারা যেদিন বুঝতে পারবে সেদিন হয়তো অনেক কিছু শেষ হয়ে যাবে। না, একদমই, আমি সেজন্যই সেই কথাটাই আমি বলছি। তুমি দল করো, যতই তুমি একেবারে অত্যন্ত গুরুত্ব দিয়ে তুমি দলটা করো, সিরিয়াসলি দলটা করো, তুমি সিরিয়াসলি সংগঠন করো, কিন্তু দিনের শেষে তোমাকে কিন্তু ভোটে কিন্তু দাঁড়াতে হবে। এটা হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। এবং কারণ তোমাকে রাজ্য বিধানসভায় যেতে হবে সাধারণ মানুষের কথা বলার জন্য, নিজের শক্তি প্রদর্শন করার জন্য, এবং অন্যদিকে তোমাকে লোকসভায় যেতে হবে এবং জাতীয় ক্ষেত্রে তোমার শক্তি প্রদর্শনের জন্য। ফলে দিনের শেষে তোমাকে কিন্তু এটা কিন্তু করতে হবে যে তোমাকে ভোটে কিন্তু দাঁড়াতে হবে। এবং সেই ভোটটা দাঁড়াতে গেলে কিভাবে তুমি ভোট করবে এটা কিন্তু তোমাকে শিখতে হবে। আজকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে শাসক দল আজকে প্রায় 12-13 বছর হয়ে গেল, তারা কিন্তু যেভাবে তারা সংগঠন কতটা কোনো জায়গাতে কি তৈরি করতে পেরেছে সেটা আমরা জানি না, আমরা বলতেও পারবো না সেটা। নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে হয়তো ভালোই সংগঠন করেছে, কোনো জায়গাতে তাদের অন্তর্দ্বন্দ্বের কথা আমরাও জানি। রোজ সেখানে নিজেদের মধ্যে শাসক দল বনাম শাসক দল, রোজ সেখানে সাংবাদিকরা সেখানে খবর করেই যাচ্ছেন। কিন্তু দিনের শেষে দেখা যায় যে তারা যখন ভোটে দাঁড়াচ্ছেন তখন কিন্তু তারা রেকর্ড ভোটে জিতছেন। এই যে ভোট করানোর প্রক্রিয়া, আজকে অভিযোগ অনেক থাকতে পারে। আজকে এটা ঘটনা যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে দিয়ে ভোট করানো, মানে কেন্দ্রীয় বাহিনী থাকলেই তারা বিরোধী দল হোক অথবা যারা যে কোনো প্রার্থী কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট ভালো কাজ করবেন বলে তার উপরে নির্ভর করে যদি নির্বাচন লড়তে হয়, তাহলে আমার মনে হয় এটা অত্যন্ত ভুল ধারণা। কারণ কেন্দ্রীয় বাহিনী তারা একেবারেই কিন্তু মানে সেখানে যখন যে রাজ্যে যায় সেই রাজ্যের প্রশাসনের অধীনে তারা কাজ করে। সুতরাং কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে এই রাজ্যের পুলিশের। ফলে এই রাজ্যের পুলিশ মানে নির্বাচন কমিশন, তারা এই রাজ্যে নির্বাচন কমিশন করতে আসার পরে সেখানে হয়তো বিভিন্ন পদাধিকারীকে তারা বদল করে দেয়, কিন্তু পুলিশের যে স্ট্রাকচারটা, মূল যে পরিকাঠামো, সে পরিকাঠামোতে কিন্তু কোনো বদল আনা সম্ভব হয় না। ফলে সেই পুলিশই থাকে, ফলে সেই পুলিশের অধীনেই। কারণ এখান কেন্দ্রীয় বাহিনী যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তারা এই রাজ্যের কোনো রাস্তাঘাট, কোনো বুথ, এগুলো সম্বন্ধে পুলিশ যদি না পৌঁছে দেয় তাদের পক্ষে সম্ভব না এগুলো জানা। ফলে কেন্দ্রীয় বাহিনী মানেই জিততে হবে, আমরা জিতে যাব, আমাদেরকে পাহারা দেবেন। মনে রাখতে হবে যে গ্রামান্তরে শাসক দলের তাদের সংগঠন এতটাই মজবুত যে সেখানে কিন্তু আমরা মানে এটা তারা কিন্তু শাসক দলের সঙ্গেই আছেন এবং শাসক দল জানে যে তাদেরকে কিভাবে তাদের দিয়ে তাদের ভোটটা তাদের করিয়ে নিতে হয় সেটা কিন্তু তারা জানেন। এবং তার মধ্যে কিভাবে ভোট তারা করাবেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও কিভাবে অভিযোগ ওঠে যে এত ছাপ্পা হচ্ছে কেন, এত রিগিং হচ্ছে কেন, সেটা কতটা সত্য কতটা মিথ্যে আমরা জানি না। কারণ নির্বাচন কমিশন তারাই শেষ কথা বলে। তারা যখন বিবৃতি দেয় যে না ভোট শান্তিপূর্ণ হয়েছে এবং সবাই সবার ভোট দিতে পেরেছেন, তার মানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ধরে নিতে হবে যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমি একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে দুজন যারা বিশেষ করে আজকে দিলীপ ঘোষের যে বক্তব্য, সেই দিলীপ ঘোষের বক্তব্যকে সব থেকে বেশি জায়গাতে দুটো লোক, এক হচ্ছে অর্জুন সিং আর দিলীপ ঘোষ তো নিজে বলেছেন, এবং দুজনেই কিন্তু এইবারে তারা নিজেদের জায়গা থেকে ওভার কনফিডেন্স ছিলেন তাদের নিজেদের কেন্দ্র থেকে,
এবং আমি তো দেখেছিলাম যে আমার মনে আছে আমি সেদিন যেদিন মানে ব্যারাকপুর ওই অঞ্চলে যেদিন নির্বাচন হয়, নির্বাচনের পরেই রাত্রেবেলাতেই দিলীপ তোমার অর্জুন সিং একটা প্রেস মিটও করেছিলেন, মানে তিনি একটা স্টান্ট করেছিলেন যে তিনি জিতছেন আর কি। এই যে এখন তো স্টান্টবাজিতে রাজনৈতিক নেতারা যেভাবে স্টান্ট দিচ্ছেন, দেখা গেল যে তুমি দেখো না এই যে 21শে জুলাইয়ের মঞ্চে তার আগে থেকে দেখা গেল একজনকে কাউকে দেখাই গেল না, কোনো রকম কোনো জায়গাতে নেই, হঠাৎ করে সে মঞ্চে হাজির হয়ে গেল। এই যে স্টান্টবাজির যে রাজনীতিকরণ এখন এক কথায় যদি বলি আমি, তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু যেদিকে যাচ্ছে আমি যদি বলি তাতে এই ওভার কনফিডেন্সের জন্যই তারা কিন্তু এই দুজনেই ওভার কনফিডেন্সে ছুটছিল যে আমি 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 দিলীপ ঘোষ, আমি যেখানে দাঁড়াবো সেখানেই জিতবো, আমি অর্জুন সিং, আমি যেখানে দাঁড়াবো সেখানেই জিতবো। মানে এবং একটা জায়গাতে কিন্তু পরিষ্কার শেষ কথা মানুষ বলবে, এটা এরা বুঝতে পারেনি। না, এটা ঠিকই কথা, কিন্তু পাশাপাশি আরেকটা কথাও আছে, সেটা হচ্ছে যে কথাটা তুমি তুললে দিলীপ ঘোষের কথাটা, দিলীপ ঘোষ কিন্তু এই কথাটা বলেছে যে ভোট কিভাবে করাতে হয় সেটা শাসক দলের কাছ থেকে শিখতে হবে, ভোটটা করতে করতে জানতে হবে। এবং তিনি স্বীকার করেছেন যে তাদের দল এই রাজ্যে ভোট করাতে জানে না। তার মানে একটা কথা তো খুব পরিষ্কার যে একটা দুর্বলতা, এবং এটা খুব বড় দুর্বলতা, যে আজকে শাসক দলকে তুমি শাসক দলের যদি বিরুদ্ধে যখন তুমি দাঁড়াবে, শাসক দলকে তুমি যখন চ্যালেঞ্জ জানাবে, তাহলে শাসক দলের যে জিনিসে শাসক দল তোমাকে ঘায়েল করতে পারে, যে অস্ত্রে, সেই অস্ত্রটা কি আছে সেটাও তো তোমাকে জানতে হবে। না হলে তুমি লড়াইটা করবে কিভাবে? আজকে এই পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি, আজ পর্যন্ত স্বাধীনতার পরের কথা থেকে আমি বলতে পারি না, কিন্তু আমরা যতদিন অন্তত 25-30 বছর ধরে যে সাংবাদিকতা সূত্রে যেভাবে দেখেছি, যে এই রাজ্যের কিন্তু মোটেই মানে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী যেভাবে বিভিন্ন ঘটনা ঘটে, সেটা কিন্তু এই রাজ্যের মানুষের কাছে সুখের তো নয়, রাজ্যের বাইরেও কিন্তু এই রাজ্যের খুব একটা এই নিয়ে কিন্তু যথেষ্ট বলা যায় যে সুনাম নেই। এবং প্রত্যেকটা রাজ্যেই এই কথাটা তার অবাক হয়ে যায় যে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হলেই যে পশ্চিমবঙ্গের মানুষ তারা এত সংস্কৃতিবান বলে নিজেদেরকে বিভিন্ন জায়গাতে প্রচার করে থাকে। এত বড় বড় নেতৃত্ব পশ্চিমবঙ্গে জন্মেছেন, শিল্পী বলো, সাহিত্যিক বলো, আধ্যাত্মিক মহাপুরুষ বলো, এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জন্মেছেন। অথচ শেষ পর্যন্ত দেখা যায় যে পশ্চিমবঙ্গে কিন্তু রাজনৈতিক হিংসার ঘটনা এতটাই ঘটে এবং এত সেখানে প্রাণহানি হয় যে সেখানে আমাদের সংস্কৃতিটা কি সেটাই কিন্তু মানুষ কিন্তু শেষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায় যে এই গণহত্যাটি কি আমাদের সংস্কৃতি, না শিল্প সাহিত্য এটা আমাদের সংস্কৃতি। এই দুটোকে কিন্তু পাশাপাশি আর করা যাচ্ছে, এই আলাদা করা যাচ্ছে না। কিন্তু আমার যেটা কথা, যে আমার মনে হয় যে দিলীপ ঘোষ 100% সঠিক কথা বলেছেন, সেটা হচ্ছে যে নির্বাচনটা করতে জানতে হবে। এই নির্বাচনটা করতে জানতে গেলে শাসক দল যেভাবে নির্বাচন করে তার বিরুদ্ধে লড়তে গেলে সেই নির্বাচনে তাদের যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলোকে কিন্তু হয় কেড়ে নিতে হবে, নয় সেই অস্ত্রের মোকাবেলা করার জন্য অস্ত্র বার করতে হবে। না হলে কিন্তু শুধুমাত্র বিবৃতি দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। এবারে দিলীপ ঘোষের কথা, সেটা তার দলের হয়তো বিরোধী হতে পারে, দলের সংগঠন কিভাবে চলবে সেটা তার দল বুঝবে, কিন্তু এই যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছে এটা তার দলের হয়তো অন্যান্য নেতাদেরকে হয়তো খুশি নাও করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত একটা জিনিস স্বীকার করতে হবে যে এখনো পর্যন্ত এই রাজ্যে কিন্তু বিরোধী দল বলতে কিন্তু এখনো দিলীপ ঘোষদের দলই আছে, এবং এই রাজ্যে একেবারে বিরোধী শূন্য নয়, কারণ যাদের দীর্ঘদিন ধরে বিরোধী দলে থাকা উচিত ছিল তারা বরং এখন বিরোধী শূন্য, এখন শূন্য হয়ে গেছে। ফলে তাদের একটা দায়িত্বের মধ্যে বর্তায়। আজকে ধরো 10টা পেলো, 11টা পেলো বা 12টা পেলো, কিছু মানুষ তো তাদেরকে ভোট দিয়েছে একদম, এবং ভোট দিয়েছেন মানে যথেষ্ট সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন, এবং হিসেব করলে গত
লোকসভার ভোটের থেকে হয়তো 1% 2% বেশি ভোট দিয়েছে। তারপরে তো আমি সব ঠিক, কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো, বিরোধীদের ভবিষ্যৎটা মানে বিশেষ করে বিজেপির ভবিষ্যৎ তুমি কি দেখছো বাংলায়, মানে যেভাবে তারা পিছিয়ে পড়ছে আর কি? না, বিজেপির ভবিষ্যৎ একটা কথা, বিজেপির মানে আমরা একটা কথা বলি ভূত, ভবিষ্যৎ আর বর্তমান। অতীতে বিজেপি এই রাজ্যে প্রায় ছিলই না, 4% 5% ভোট আমরা দেখেছি আমরা কলেজে পড়তে, তার পরবর্তী ক্ষেত্রে এটা বাড়েনি। তারপরে এক সময়ে বিজেপি আমরা দেখেছি সত্যব্রত মুখোপাধ্যায়, উনি ব্যারিস্টার ছিলেন, উনি কৃষ্ণনগর থেকে উনি কিন্তু জিতেছিলেন, তখন কিন্তু বামেদের একেবারে তখন ভরা সময়। তারপরে দমদম থেকে জিতেছিলেন আমাদের বিজেপির উনিও খুব সেই বছরে এই দুজন তিনি এমপি কিন্তু বিজেপি দিতে পেরেছিল। তারপর থেকে কিন্তু দীর্ঘ সময় আমরা দেখেছি এই 2018 পর্যন্ত প্রায় বিজেপিতে মানে অস্তিত্বহীন ছিল। এরপরে 2018 থেকেই আমরা দেখলাম যে শুরু হয়ে 2019-এ আমরা দেখলাম যে না, বিজেপি তার একটা অস্তিত্বে জানান দিতে পারল। কিন্তু আবার 2024-এ এসে তুমি 2019-এর পর 2024 না 2021-এ কিন্তু বিজেপির যে গ্রাফ ছিল সেই গ্রাফ থেকে কিন্তু অনেকটাই নিচে পড়ে গেল। হ্যাঁ, পড়ে গেল, একদম। আমি সেটাই বলছি, মানে আমি 2021-এর কথা বলছি। 2019-এ তার রেজাল্ট ভালো হলেও সেই 2019-এর না, তাহলেও ধরো দুজন তারা বিধায়ক ছিল, সেখান থেকে তারা 77-এ পৌঁছে গেল। এটা একেবারে খুব খারাপ গ্রাফ নয়, অন্তত বিজেপির পক্ষে, কারণ তার আগে বিজেপির যথেষ্ট সংগঠন সেখানে ছিল না। এবং আরেকটা কথা যে এখানে 77টা যেমন তাদের আসন, তাদের জয়ী আসন ছিল, তেমনি হিসেব করলে দেখা যায় যে আরও অন্তত 15 থেকে 20টা আসন তারা খুবই কম মার্জিনে তারা হেরেছিল। অন্তত হিসেব করলে দেখা যাবে 110-15টা আসন তাদের পাওয়া উচিত ছিল, যেভাবেই হোক তারা পাওয়া যায়নি। কিন্তু আমার কথা যে তারপরেও 2019-এ তারা যে চমকটা দিয়েছিল এবং সেটা 2021-এ তারা যেমন ধরে রাখতে পারেনি, আবার 2024-এ তারা একেবারেই পিছিয়ে গেল। এবং আজকে তাদের পিছিয়ে যাওয়াটা এটা কিন্তু মানে সার্বিকভাবে গোটা জাতীয় রাজনীতিতে একটা খুব বড় প্রভাব ফেলল। তার কারণটা হচ্ছে যে সার্বিকভাবে বিজেপি বা এনডিএ তারা কিন্তু গোটা ভারতবর্ষে প্রায় তারা যে আজকে যে 2019-এ যেভাবে বিজেপি জয়লাভ করেছিল গোটা ভারতবর্ষে, তারা এককভাবে 303টি আসন যে পেয়েছিল, সেইটা যদি হিসেব করো তাহলে আজকে 240-এ এসে তারা দাঁড়িয়েছে। তাদের সেটব্যাকটা খুব ভয়ঙ্করভাবে হয়েছে এবং হয়তো তাদের কেন সেটব্যাক হয়েছে, কী জন্য সেটব্যাক হয়েছে, মানুষ তাদের কেন গ্রহণ করেনি, এবং সেই দিক থেকে দেখতে গেলে কংগ্রেসের গ্রাফ অনেকটা বেড়েছে। হ্যাঁ, যদিও তারা 100 পার করতে পারেনি, কিন্তু অনেকটা বেড়েছে এবং তারা একটা মোটামুটি একটা মানে বলা যায় যে সংসদে একটা মোটামুটি একটা ভালো জায়গাতে তারা আছে। ফলে এই রাজ্য থেকে তাদের যে ফলাফল আশা করা গেছিল সেই ফলাফলটা তারা না পাওয়ার ফলে হতাশা খুব স্বাভাবিকভাবেই তাদের গ্রাস করেছে। এবং এই হতাশা থেকেই যে বিভিন্ন নেতা বিভিন্ন তাদের মন্তব্য রাখছেন এবং অনেকে তারা দল ছেড়ে চলে যাচ্ছেন অন্য দলে, বিশেষ করে নিচু স্তরে পঞ্চায়েত স্তরে, সেখানে কিন্তু এবং পঞ্চায়েত স্তরে যদি বলো পঞ্চায়েত স্তরে দল ছাড়ার আরও বিভিন্ন কারণ আছে। কারণ গ্রামের একটা যে পরিবেশ আছে সেই পরিবেশটাতে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে শাসক দল তারা অত্যন্ত শক্তিশালী, ফলে বিরোধী দলের সেখানে জায়গাটা কম। এবং আমরা জানি যে ভোট পরবর্তী হিংসা, এই হিংসার ফলে কিন্তু অনেকেই গ্রাম ছাড়া হয়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে তারা তাদের চিন্তাভাবনার মধ্যে আসে যে যদি গ্রাম ছাড়া আমরা না হয়ে যদি শাসক দলে যদি আমরা যোগ দিয়ে দিই তাহলে অন্তত আমরা বাঁচতে পারবো। এবং এই বাঁচার তাগিদেই কিন্তু
বেশিরভাগ কিন্তু যেটা বিশেষ করে তৃণমূল স্তরে যারা, এটা তো নয় পণ্ডিতদা, তৃণমূল স্তরের লোকরা তাদের মানে যেভাবে পরিস্থিতি ভোট পরবর্তী হিংসা বা বলো বা ভোট পূর্ববর্তী হিংসা বলো যে জায়গায় দাঁড়ায়, তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাতে অন্যান্য বিরোধী দলের নেতাদের যাওয়াটা মেনে নেওয়া যায়। কিন্তু যারা রাজনৈতিকভাবে সক্ষম, যারা আর্থিকভাবে সক্ষম, যারা শারীরিক এবং শক্তিশালী জায়গায় থেকে দাঁড়িয়ে আছে, একটা নিজস্ব জায়গা আছে, তাদের এইভাবে দল পরিবর্তন করে যাওয়াটা এটা 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 কিরকম যেন একটা মানে সাধারণ মানুষ যেতেই পারে, সাধারণ নিচু স্তরের কর্মী, তৃণমূল স্তরের কর্মীরা যেতেই পারে, তাদের না হয় চলো ঠিক আছে, তারা এখন যা পরিস্থিতি আর কি আমি যেটা বললাম ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী। হ্যাঁ, তো আমি যেটা তোমাকে বললাম যে সাধারণ কর্মী যারা, সাধারণ গ্রাম বিশেষ করে গ্রাম বা শহরতলির যারা কর্মী সমর্থক, তাদের শাসক দলে যাওয়াটা অনেকটা তাদের অস্তিত্বের সংকটকে বাঁচিয়ে রাখার জন্য, অস্তিত্বের সংকটে তারা পড়ে যাতে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারেন অন্তত সেই জন্য শাসক দলে চলে যাওয়া। কিন্তু উঁচু স্তরে যেটা বিশেষ করে উচ্চ নেতৃত্ব, বিশেষ করে নির্বাচিত যদি বিধায়ক বা সাংসদ যদি হন, নিশ্চিতভাবেই তাদের কাছে কোনো না কোনোভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়। আমি একটা বিষয় তোমার কাছে আমার এটা জানার, এটা হয়তো বিষয়টা অনেক বড়, কিন্তু আমার তোমার কাছে এটা 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 যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে নির্বাচনের আগে বা পরে লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে দেখবে যে নিচু স্তরে, এই যে নিচু স্তরের তৃণমূল স্তরের যেসব কর্মীরা রয়েছে, তারা যদি দল বদল করে বা তারা যদি অন্য দলের সমর্থক হয়, তাদের প্রতি যে ধরনের টর্চার, শারীরিক টর্চার বলো, মানসিক টর্চার বলো, মানে এক কথায় নাক্ষত দেয়া থেকে শুরু করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তার মাথা ঘরে করে দেয়া, মাথা নাড়া করে দেয়া, বাড়িতে, এটা যদি ওই নিচু স্তরের কর্মীর সঙ্গে হয়, তাহলে উঁচু স্তরে যেসব নেতৃত্বরা রয়েছে তারা যখন দল বদল করে তাদের সঙ্গে কেন হবে না? ও তো দলের কর্মী, ও দলের কর্মী না। এখানে আমি এটাই বলতে চাইছিলাম যে এর মধ্যে দুটোর মধ্যে তফাৎ আছে। নিচু স্তরের কর্মী যারা, তারা তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য তারা চলে যায়, কিন্তু উঁচু স্তরে যারা, বিশেষ করে যারা নির্বাচিত, যারা বিধায়ক বা সাংসদ, তারা যান হয় তাদেরকে প্রস্তাব দেওয়া হয় কোনো পদের, নয় তাদের অন্য কোনো সুযোগ সুবিধার, একদম ব্যক্তি স্বার্থে, একদমই দলীয় স্বার্থে নয়। আজকে যে দলে নির্বাচিত হয়ে সেই দলকে ছেড়ে যাওয়া তো দলীয় স্বার্থ হতে পারে না, একেবারেই তার নিজস্ব মানে দলীয় স্বার্থের জন্য তিনি দলত্যাগ করে অন্য দলে যাচ্ছেন। আমার মনে হয় যে যদি সেই দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে যে নির্বাচিত হন, সেটা দলের মধ্যে মিটিয়ে নেওয়াটাই আমার মনে হয় যে যেটা নিয়ম মতো, যে নিয়ম। কিন্তু অনেকে সেটা করেন না, অনেকে তারা অন্যান্য শাসক দলে চলে যান। অবশ্য তারা সেখানে যখন যান তখন তারা বলেন যে তারা উন্নয়নে, যেহেতু শাসক দলের উন্নয়নে তারা এতটাই তারা প্রভাবিত হয়েছেন যে উন্নয়নের জন্যই তারা শাসক দলে চলে যাচ্ছেন। এটা একটা তাদের বুলিটা আছেই, বাঁধানো বুলি, স্ক্রিপ্টেড যে শাসক দলের উন্নয়ন তারা ছাড়া হতে পারে না। এবং অতি সম্প্রতি আমরা দুর্গাপুরেও দেখেছি একজন দুর্গাপুরের প্রথম শ্রেণীর নেতৃত্ব যেটাকে বলে, অর্থাৎ দুর্গাপুর মহকুমার যে প্রথম শ্রেণীর নেতৃত্ব, বাম নেতৃত্ব, তাকেও আমরা দেখেছি একই কথা বলতে, যে উন্নয়নে, শাসক দলের উন্নয়নে তিনি এতটাই প্রভাবিত হয়েছেন যে তিনি শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি দল ছেড়ে শাসক দলে যোগদান করেছেন। সেটা কতটা মানে তাকে প্রভাবিত করেছে সেটা একমাত্র তিনি বলতে পারবেন, আমরা তো বলতে পারবো না। কিন্তু দল যখন তিনি ছাড়বেন, তিনি যখন সিদ্ধান্ত নেবেন যে তিনি একটা দল ছেড়ে আরেকটা দলে যাবেন, তখন নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো ইকুয়েশন কাজ করে, যে সমীকরণ তার মধ্যে কাজ করে। সেই সমীকরণের আমার যেটা মনে হয় যে অন্যতম সমীকরণ হলো যে শুধুমাত্র সেই দলের সাধারণ কর্মী হয়ে থাকার জন্য আমার মনে হয় কেউ সেই দল ছেড়ে যায়। একদম একদম একদম।
আমরা কথা বলছিলাম, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং তুমি যেটা বললে সেটা হচ্ছে যে আজকে দিলীপ ঘোষ যে ধরনের মন্তব্য করেছে সেটা তার দল কিভাবে নিচ্ছে, যদিও সেটা তার দলের বিষয়, সেটাকে তারা যদি নিজেদের মতন করে এটাকে যদি ভাবে, এটাকে নিয়ে মন্থন করেন, নিশ্চয়ই এটার একটা ভালো ফল নিশ্চয়ই সামনে আসবে। কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আগামীকাল তৃতীয়বারের জন্য মোদী সরকার তার লোকসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী দেশের, এবং এই বাজেটের মধ্যে দিয়ে সাধারণ মানুষ, এক কথায় যদি আমি একদম সাধারণ, আমরা নিম্নবিত্ত মানুষের কথা বলছি, সাধারণ মানুষ সবাই কিন্তু অপেক্ষা করে আছে যে সাধারণ মানুষ এই যে বাজেট, সেই বাজেটে থেকে তারা কতটা লাভবান হবে, এখন সেটার দিকেই চোখ রাখতে হবে। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণের জন্য নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।